আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। এসএই জব কেয়ারের দ্বিতীয় ডিপার্টমেন্ট ফ্রি ক্লাসে আমি এসএই জব কেয়ারের ফেসবুক পেজ এবং আমাদের ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সাথে যুক্ত আছি। আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে আমি মোহাম্মদ সুলতান মাহমুদ। আমি ক্লাস নিয়ে থাকি এসএই জব কেয়ারের। আজকের আমার যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স, অ্যানালগ ইলেকট্রনিক্স ক্লাস। একটু আমাকে কনফার্ম করেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, একটু আমাকে কনফার্ম করতে হবে। যারা আমাদের পেজে যুক্ত আছেন, ফেসবুক পেজে যুক্ত আছেন, তারা কমেন্ট সেকশনে জানাইতে পারেন, এবং যারা আমাদের ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুক্ত হয়েছেন তারা চাইলে মেসেজ লিখে আপনি জানাইতে পারেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, অথবা আপনি ভয়েসেও জানাইতে পারবেন। একটু কষ্ট করে জানাবেন, আমি শুরু করব। তার আগে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এইটা একটু কনফার্ম করেন। জি, ধন্যবাদ। অনেকেই কনফার্ম করেছেন। আমাদের ফেসবুক পেজে কি কেউ আছেন? ওকে, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ থেকেও কনফার্ম করা হয়েছে সাউন্ড ক্লিয়ার আছে। তাহলে আমি হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। আমরা যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জব প্রিপারেশন নিচ্ছি, এবং যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বা এই রিলেটেড ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স, যেখান থেকে বুয়েট থেকে শুরু করে সকল চাকরির পরীক্ষায় যারা পরীক্ষা নিয়ে থাকে, যে প্রায় একটা প্রশ্ন আমাদের এই পার্ট থেকে থাকে। যেহেতু আমাদের এই পার্টটা অন্য পার্টের মতোই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা এটাকে অন্য পার্ট যেভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করি, আমরা এই পার্টটাও সেইভাবেই গুরুত্ব দিয়ে পড়াশোনা করব। এবং আমি যদি ভুল না করে থাকি, এখানে যারা আছেন ডিপ্লোমাতে, আমাদের সবারই একটা আতঙ্কের নাম ছিল ইলেকট্রনিক্স। আমরা ভাবি যে ইলেকট্রনিক্সটা মনে হয় খুব আতঙ্কের জিনিস। বিষয়টা আসলে তা না। ইলেকট্রনিক্স খুবই সহজ। আপনি যদি বেসিক থেকে বোঝেন, আপনি যদি প্রথম থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, এবং আমরা যেভাবে পড়াই সেটা যদি আপনি ক্যাচ করেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনার কাছে ইলেকট্রনিক্সটাকে কঠিন মনে হবে না। আচ্ছা, প্রথমে আমি ইলেকট্রনিক্সের আলোচনায় চলে যাব। তার আগে আমি আমাদের জব প্রিপারেশন রিলেটেড প্রতিনিয়ত অন্য ব্যাচেও যেভাবে প্রাথমিক অবস্থায় ধারণা দেই, এই একটা ধারণা দিয়ে, যেহেতু এখানে আমাদের নতুন ব্যাচের প্রথম অবস্থায় আমরা আমাদের জব প্রিপারেশন রিলেটেড আমাদের এক্সাম প্যাটার্ন এবং আমাদের পরীক্ষাগুলো কারা নেয় এই সম্পর্কে একটু ধারণা দিয়ে, এবং কিছু জনপ্রিয় কিছু প্রশ্ন থাকে, আমরা বিভিন্ন ব্যাচে ক্লাস নেওয়ার সুবাদে বিভিন্ন প্রশ্নের সাথে পরিচিত। এই প্রশ্নগুলা অনেকের মনের প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর দেব। আমরা কোথায় থেকে কি পড়াবো, এবং কোন পাঠ পড়াবো, কি নিয়ে আমাদের আলোচনা, কোন বই থেকে পড়বো, এবং আমাদের ক্লাস, এই বিস্তারিত বিষয়গুলো নিয়েও আলোচনা থাকবে। তো আলোচনার শুরুতেই আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের পরীক্ষা। আমাদের পরীক্ষার এক্সাম টেকার নিয়ে। আমাদের এক্সাম টেকার মূলত সব থেকে বেশি সংখ্যক উপসহকারী প্রকৌশলী পদে আমরা যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আছি, তারা যেখানে পরীক্ষা দেব সেটা হচ্ছে বুয়েট। হয়তো শুনতে অনেকেরই খারাপ লাগতেছে যে আসলে বুয়েট। আচ্ছা, যেহেতু লাইভ ক্লাস, আমি বিস্তারিত এত কিছু না বলি। তো আমাদের মানে একদম হচ্ছে কি বলে, অপ্রিয় সত্যি হচ্ছে আমাদের বেশিরভাগ পরীক্ষা বুয়েটে দিতে হয়। আচ্ছা, তো বুয়েট 2 নাম্বার হচ্ছে, আমি যদি বলি সেটা ডিপিআই, তারপর হচ্ছে এমআইএসটি। তো মূলত আমরা এই 3টা জায়গায় আমাদের চাকরির পরীক্ষা সব থেকে বেশি হয়ে থাকে। এছাড়া পিএসসি আছে, এছাড়া ডুয়েটে কিছু পরীক্ষা হয়, এছাড়া আইবিএতে কিছু পরীক্ষা হয়। তো আমরা মেজরিটি বিষয়গুলো নিয়ে, যেখানে মেজর পরীক্ষা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো বুয়েটের ক্ষেত্রে আমরা আমাদের চাকরি পরীক্ষায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে আমরা যে চাকরি পরীক্ষা দিব, তার পরীক্ষাগুলা বুয়েটের 2টা সেকশনে বিভক্ত থাকে। আমাদের সবগুলাই 2টা সেকশনে, সব জায়গাতেই 2টা সেকশনে থাকে। তো বুয়েটটা নিয়ে যেহেতু প্রথমে আলোচনা করতেছি, তাহলে বুয়েট নিয়ে বলি। বুয়েটে আমাদের 2টা সেকশন থাকবে, একটা হচ্ছে নন ডিপার্টমেন্ট নন পার্ট, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট পার্ট। আচ্ছা, তো আপনারা মনে হয় নন ক্লাস একটা করছেন, তাই না? একটা নন ক্লাস মেবি হয়েছে, সেখানে হয়তো নন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, আমার মনে হয় আগামীকালে আবার নন ক্লাস আছে একটা আমারই, সম্ভবত সেটা ম্যাথ ক্লাস হবে। আমি ম্যাথ ক্লাসে নন সম্পর্কে বিস্তারিত, পুরো নন ডিপার্টমেন্ট সম্পর্কে, আমাদের ম্যাথ, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দিব, যে কোথায় থেকে পড়বো, কি পড়বো, কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয়। তো নন ডিপার্টমেন্ট সম্পর্কে আমি নন ক্লাস আগামীকালে আপনাদের সাথে, আমার নন ক্লাস আছে ম্যাথ ক্লাস, আমি সেই ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তো এখন
আপাতত শুধু আমরা মার্ক বন্টনটা দেখি। কোনো সময় যদি ননে 50 থাকতে পারে, 60 থাকতে পারে, 40 থাকতে পারে। আচ্ছা, তাহলে ডিপার্টমেন্টে যেটা থাকে সেটা হচ্ছে 50, 40 এবং 60। মানে বিষয়টা হচ্ছে কি, যদি ননে কোনো পরীক্ষায় আপনি দেখেন 50 আছে, তাহলে ডিপার্টমেন্ট থেকে 50 থাকবে। 50% আসলে এই মানে এই না, কিছু কিছু পরীক্ষা আসলে আপনার 70-80-র মধ্যে পরীক্ষা হয়, তো সেখানে তো আসলে 50-50 বললে তো 100 হয়ে গেল, তাই না? তো এইটা না, আসলে 50%। যদি অর্ধেক মার্ক থাকে নন ডিপার্টমেন্ট থেকে থাকে, তাইলে ডিপার্টমেন্ট থেকে থাকবে অর্ধেক। হ্যাঁ, আচ্ছা, যদি এখানে 60 থাকে তাইলে এখানে 40 থাকবে যদি 100-র মধ্যে পরীক্ষা হয়। আর যদি 100-র কমে হয় তাইলে সেখানে পার্সেন্ট, 60%, 40%। যদি এখানে 40 মার্ক থাকে, এখানে থাকবে 60 মার্ক। আচ্ছা, মজার বিষয় হচ্ছে খাতা কিন্তু এখানে একটাই থাকবে, একটা খাতাতেই আপনার এই নন এবং ডিপার্টমেন্ট প্রশ্নগুলো থাকবে। বুয়েটের ক্ষেত্রে এই জন্য সময় লাগে হচ্ছে 1 ঘন্টা। কতক্ষণ লাগে? 1 ঘন্টা লাগে। যারা আমাদের অ্যাপসের মাধ্যমে, আমাদের হচ্ছে জুম অ্যাপসের মাধ্যমে ক্লাসে যুক্ত আছেন, এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুক্ত আছেন, তারা কিন্তু আপনি ভয়েসে রিপ্লাই দিতে পারেন। আর যারা অনলাইনে থেকে সরাসরি লাইভ দেখছেন, তারা চাইলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমরা চেষ্টা করব সেই জায়গাটা ক্লিয়ার করার। আচ্ছা, তারপর 1 ঘন্টা সময়, 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়। তো 1 ঘন্টার ভেতরে আপনাকে এই জিনিসগুলোর অ্যান্সার করতে হবে, এত মার্কের অ্যান্সার করতে হবে। আচ্ছা, এই যে নন পার্টটা, বুয়েটের ক্ষেত্রে নন পার্টটা থাকে এমসিকিউ। নন ডিপার্টমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ থাকে, এবং মেজরিটি, আমি সবসময় বলতেছি আমি মেজরিটি বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, যেটা একদম মাইনরিটি ঘটনা ঘটে সেই বিষয়গুলো আলোচনা করিনি। আচ্ছা, ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে বেসিক টাইপের ম্যাথ বা ম্যাথ, আমরা প্রথমেই বলতে পারি ম্যাথ, এবং চিত্র বা ফিগার, চিত্র। আচ্ছা, বুয়েটের ক্ষেত্রে যেটা হয় যে থিওরিটিক্যাল প্রশ্ন দেয় না বললেই চলে, থিওরিটিক্যাল তারা দেয় না বললেই চলে, যদিও 2-1বার দেয়, সেটা খুবই কম, এটাকে আপনি আসলে ইগনোর করতে পারেন। তো ম্যাথ এবং চিত্র, ডিপার্টমেন্টের ম্যাথ এবং চিত্র রিলেটেড প্রশ্নগুলো বুয়েটে বেশি থাকে, এবং আপনি দেখবেন যে এখানে যদি 8টা প্রশ্ন থাকে, সেক্ষেত্রে হয়তো 7টা, 8 বা 8টাই আপনি এই ধরনের প্রশ্ন পাবেন, থিওরিটিক্যাল থাকে না বললেই চলে। আচ্ছা, এখন এই যে সময়টা, বুয়েটের নন ডিপার্টমেন্ট বিষয় নিয়ে আমি হচ্ছে আগামীকালের ক্লাসেই আলোচনা করব। এইটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নাই। তো এইটা যেহেতু আলোচনা পরে হবে, আমি এটাকে পরেই রাখতেছি। শুধু এই পর্যন্ত বললাম, এখানে এমসিকিউ থাকবে, এবং এটা হচ্ছে আপনাকে বৃত্ত ভরাট করতে হবে। একদম মূল ওএমআর শিট থাকবে না, ওএমআর শিটের ফটোকপি থাকে খাতার টপ পেজে, ওপরে আপনার ইনফরমেশন, মাঝখানে কিছু ইনস্ট্রাকশন, দেন নিচে হচ্ছে আপনার ওএমআর শিটের ফটোকপি থাকবে। এটাকে আপনার বৃত্ত ভরাট করতে হবে, অর্থাৎ সেকেন্ড পেজ থেকে প্রশ্ন থাকবে, প্রশ্ন দেখে ফার্স্ট পেজে এসে বা টপ পেজে এসে আপনাকে বৃত্ত ভরাট করতে হবে। নন সম্পর্কে আমার আলোচনা আজকে এই পর্যন্তই। নন সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে থাকবে। আচ্ছা, এখন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্টের আপনি খেয়াল করলে হয়তো দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ ক্ষেত্রে 50 এবং 60, অনেক ক্ষেত্রে 80 মার্কও থাকে ডিপার্টমেন্টে। 100-র মধ্যে যদি পরীক্ষা হয়, এত সংখ্যক প্রশ্ন ডিপার্টমেন্ট থেকে থাকে। তার মানে বুয়েট প্যাটার্নের জন্য, বুয়েটের জন্য ডিপার্টমেন্ট খুবই বেশি গুরুত্বপূর্ণ। আপনার ডিপার্টমেন্ট থেকে বেশি মার্ক থাকে, মেজরিটি কেস যে ডিপার্টমেন্ট থেকে বেশি প্রশ্ন থাকবে। তো প্রশ্নের ধরনগুলো থাকবে ম্যাথ টাইপ এবং চিত্র টাইপ। হয়তো আপনাকে, যেমন চিত্র যদি একটা উদাহরণ দেই, ট্রান্সফরমারের প্রাইমারি সাপেক্ষে সমতুল্য সার্কিট আঁকতে বলবে, তারপরে সাবস্টিটিউশনের চিত্র আঁকতে বলবে, এই টাইপের। আর ম্যাথ আমরা যেগুলো করাবো এগুলাই থাকবে। আচ্ছা, চিত্র আমরা করাবো। এখন এই যে বিষয়টা, কিন্তু আপনি যখন ডিপিআই এবং মিস্টে যাবেন, আচ্ছা, ডিপিআই মানে হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা পলিটেকনিক। আর মিস্ট কোনটা বলেন তো? আমাদের ইয়েতে যেটা আছে, গাজীপুরে যেটা আছে, এটা কি? যারা ইয়েতে আছেন, অ্যাপসের মাধ্যমে আছেন, তারা কিন্তু সার্ভিস না, আচ্ছা, যাই হোক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, অনেকে এটাকে আবার ওই যে আমাদের এই মিস্ট ভাবেন না, হ্যাঁ, যে এটা মনে হয় মডেল ইনস্টিটিউট গাজীপুরের, না। আবার কেউ মগবাজার ইনস্টিটিউট অফ ভাইবেন না, মগবাজারও না, এটা আসলে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা মিরপুরে। এবং এর পরীক্ষাগুলো অনেক সুন্দর হয়, প্রশ্নগুলোও সুন্দর হয়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে ডিপিআই এবং মিস্ট, এই দুইটাকে আলাদা করার কারণ হচ্ছে এখানে প্রশ্নের মান বন্টনটা ঠিক এইরকমই, ঠিক এমনটাই হয় যে আপনার দেখা যায় 50%, 50%, 60%, 40%, 40%, 60% এইরকমই থাকে।
কিছু চেঞ্জ হতে পারে। তবে এটার উপরে আমার একটা পিডিএফ আছে, আপনার কোন পরীক্ষা কোথায় হয়, তারপরে হচ্ছে মান বন্টন কেমন, এই পিডিএফটা আমরা গ্রুপে সরবরাহ করব। একদম বিস্তারিত পিডিএফটাতে দিয়ে আছে। হ্যাঁ, এটা আমরা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তো এই যে এই দুইটা কেসের জন্য যে নন ডিপার্টমেন্ট যে অংশটুকু, এই অংশটুকু কিছুটা এক কথায় টাইপের প্রশ্ন থাকে, কিছুটা এক কথায় টাইপের এমসিকিউ, এক কথায় টাইপ, এই মিশ্রিত অবস্থায় থাকে। যেমন ধরেন আপনাকে বলা হলো যে এক কথায় টাইপের যদি আপনাকে আরো সহজ করে বুঝাই, পলিটেকনিকে আপনি যেটা করছেন, পলিটেকনিকে কি আপনি অতি সংক্ষিপ্ত নামে একটা এক নাম্বার সেকশন বা ক নাম্বার সেকশনের অনেকগুলো প্রশ্ন ছিল 10টা করে, খুব সম্ভবত পড়াশোনা করে আসলে এটা দেখছেন, বা পড়াশোনা না করলেও তো পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিলে তো দেখবেন যে প্রশ্নের উপরের দিকে ছিল। অনেকেই আবার এগুলো পড়তো না, শুধু বড় বড় প্রশ্নগুলো পড়তো পাস মার্ক তোলার জন্য। যাই হোক, ওইটা আসলে স্পেশাল কেস, ওইটা নিয়ে আলোচনা না। কিন্তু এই যে এক কথাই টাইপের প্রশ্ন, যেগুলো নন ডিপার্টমেন্টের, বেশিরভাগ ক্ষেত্রে এক কথাই টাইপের প্রশ্ন থাকে। তবে ম্যাথের ক্ষেত্রে আমি কালকে আলোচনা করব অন্য বিষয়গুলো, নন ডিপার্টমেন্টের অন্য বিষয়গুলো কালকে আলোচনা করব। আজকে যেটুকু আপনাকে জানতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার টিক চিহ্ন দিলে হবে না, এখানে আপনার অপশনই থাকবে না, আপনাকে অ্যান্সার করতে হবে। এক কথায় টাইপের প্রশ্ন থাকবে, নিচে অ্যান্সার করতে হবে। তো নর্মালি টিক চিহ্ন দিতে সময় বেশি লাগে, টিক চিহ্ন দিতে সময় কম লাগে, আপনার এক কথায় উত্তর লিখতে গেলে সময় বেশি লাগে। সেই জন্য এই দুইটার ক্ষেত্রে প্রায় 1.5 ঘন্টার মতো সময় থাকে পরীক্ষা দেওয়ার জন্য। 1.5 আওয়ার মানে 1.5 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা 50 মিনিট না, কিন্তু 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার মতো সময় থাকে ডিপার্টমেন্ট এবং নন মিলে, যেহেতু এখানে এক কথায় প্রশ্ন লিখতে হয়। আচ্ছা, ডিপার্টমেন্টে এখানে যে বিষয়টা অ্যাড হয় সেটা হচ্ছে ম্যাথ চিত্র থাকবে, কিছু থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে। কিছু কি থাকবে? থিওরি থাকবে কিছু। তার মানে বুয়েটের জন্য থিওরি থাকে না বললেই চলে। আর এই জায়গাগুলোতে কিন্তু কিছু থিওরিটিক্যাল প্রশ্ন থাকে, কিছু থিওরিটিক্যাল প্রশ্ন থাকে। যেমন আপনার বিভিন্ন ধরনের পার্থক্য, লজিক্যাল পার্থক্যগুলো আছে, যেগুলা যে আমি যেটার খুব উদাহরণ দিয়ে থাকি, যে সার্কিট ব্রেকার, ফিউজ, এর মধ্যে পার্থক্য। তো আমরা আবার কিন্তু পলিটেকনিকে পড়ার সুবাদে আমরা বেশ কিছু পার্থক্য এমনিতেই লিখতে পারি, তাই না? কয়েকটা, যে এটার হচ্ছে মানে গঠন জটিল, এটার গঠন সহজ, এটার হচ্ছে এফিসিয়েন্সি বেশি, এটার এফিসিয়েন্সি কম, তারপরে এটা দেখতে এটা বেশি দিন যায়, এটা কম দিন যায়। তো এরকম আমরা কিছু লিখতে পারি না? যে আমরা কিন্তু অনেক পলিটেকনিকে পড়ার সুবাদে আমরা কিন্তু এই অভিজ্ঞতাটা পাইছি যে আমরা এগুলো যে কোনো মানে পার্থক্য বললে 2-3টা বলে দিই। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে এরকম কাকুলি ফার্নিচার মার্কা পার্থক্য লিখলে হবে না, যে দামে কম মানে ভালো আপনি লিখবেন, এটা হবে না। এখানে স্পেসিফিক টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে হবে, আপনার এক্সাক্ট ভ্যালুগুলো লিখতে হবে। যেমন এর অপারেটিং টাইম কত এটা লিখতে হবে, ওইটার অপারেটিং টাইম কত এটা লিখতে হবে, এর অপারেটিং ভোল্টেজ কত ওইটা লিখতে হবে, ওর অপারেটিং ভোল্টেজ কত এটা লিখতে হবে। আপনি শুধু লিখবেন যে এর অপারেটিং ভোল্টেজ কম ওর বেশি, না, এটা আসলে সুন্দর অ্যান্সার না। তো চাকরির পরীক্ষা, তার মানে আপনাকে টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে হবে এবং তথ্যবহুল অ্যান্সার করতে হবে। আপনি আন্দাজেই এইভাবে লিখলে হবে না। তার মানে এই জন্য এই অংশটুকুর জন্য আমাদেরকে থিওরিটিক্যাল প্রশ্নগুলো পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা। আমি এই আলোচনাগুলো আমি প্রত্যেকটা ব্যাচই প্রথমের দিকে করি, সেই ধারাবাহিকতায় আপনাদের সাথেও করা 10 নম্বর ব্যাচ যা ওপেন হচ্ছে। যারা নতুন আছেন, নতুন যারা বোঝেন নাই বা জানতেন না, অ্যাট ফার্স্ট জব প্রিপারেশন নিচ্ছেন, আমি মনে করি তাদের জন্য বিষয়টা হেল্পফুল হবে। আপনার কোথায় পরীক্ষা, প্যাটার্নটা কেমন হবে, এই বিষয়টা সম্পর্কে আপনি একটা ওভারঅল ধারণা পাইলেন। এখন আপনার যদি এই অংশ থেকে কোনো কিছু জানার থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি সেটা আমাকে জানাইতে পারেন, বা এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের সাথে আছেন তারা সরাসরি মুখেই বলতে পারেন মাইক অন করে, আর যারা লাইভে আছেন তারা চাইলে আপনি কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আসাদুল হাবিব লিখেছে, মাশাআল্লাহ, প্রিয় শিক্ষক ও বড় ভাই, পড়ানোর কায়দা ও বোঝানোর কৌশল সত্যি অসাধারণ। ধন্যবাদ আসাদুল ইসলাম ভাই, দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আসাদুল হাবিব ভাই বলছে যে চিত্র বিষয়টা একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, আর একজন আমাদের একজন যুক্ত মানে আমাদের গ্রুপ থেকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন কি সবসময়ের জন্য 100 মার্কেরই হয় কিনা, আমাদের মানে অ্যাপসের মাধ্যমে যে যুক্ত আছেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে সবসময় 100 মার্কে হবে না, এই জন্য আমি পার্সেন্ট বলছি, যে 50%, 50%, 40%, 60%। 100-র মধ্যে যেমন বিটিসিএল, আমি আপনারা হয়তো জানেন আমি বিটিসিএল এ কর্মরত আছি অলরেডি। আমাদের হয়তো আপনার প্লে কার্ডটা দেখেছেন আপনারা, তো বা পোস্টারটা দেখেছেন, তো সেই জন্য আমি আর আমার পরিচয় বিস্তারিত বলিনি, যেহেতু পোস্টারটা ছিল। তো এখানে 80 মার্কে পরীক্ষা হয়, কিছু কিছু প্রতিষ্ঠান আছে সেখানে 80 মার্কে পরীক্ষা হয়। 80 মার্ক হইলে এটাকে পার্সেন্ট করবেন, সবসময়ের জন্য 100 মার্কের পরীক্ষা হবে না।
কিছু কিছু জায়গায় দেখবেন আপনি 80-র মধ্যে হয়, 70-র মধ্যে হয়। তো সেক্ষেত্রে 50%, 50%, 40%, 60%, এইভাবে পার্সেন্ট অনুযায়ী। আচ্ছা, চিত্রর বিষয়ে আসাদুল হাবিব নামে একজন ভাই আমাদের সে জানতে চেয়েছেন যে চিত্রর বিষয়টা বুঝিয়ে বলেন। আচ্ছা, চিত্রর বিষয়টা হচ্ছে বিভিন্ন ধরনের চিত্র, যেমন হচ্ছে আপনাকে বলা হইলো ট্রান্সফরমারের প্রাইমারি সাপেক্ষে সমতুল্য সার্কিট অঙ্কন করুন, এটা একটা চিত্র। আপনাকে বলা হইলো সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য সার্কিট অঙ্কন করুন, এটা একটা চিত্র। আপনাকে বলা হইলো, আমি যেহেতু ইলেকট্রনিক্সের মানুষ, ইলেকট্রনিক্স থেকে বলি, যেমন আপনাকে বলা হইলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের চিত্র অঙ্কন করুন। খুব পপুলার একটা প্রশ্ন, বুয়েটে একাধিকবার চাকরির পরীক্ষায় আসছে। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এই যে শুধু চিত্র। তারপর হচ্ছে আপনাকে বললো যে ফেজ শিফট অসিলেটরের সার্কিট অঙ্কন করুন, বা ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ারের সার্কিট অঙ্কন করুন, এই যে চিত্র টাইপের। তো এগুলো আপনাদের পাওয়ার সিস্টেম বলেন, তারপর হচ্ছে আপনি ওই যে সাবস্টেশনের চিত্র আছে, তারপর হচ্ছে আপনার আরো অনেক রকমের চিত্র আছে। তারপর ট্রান্সমিশন, আপনার হচ্ছে কি বলে, এই জেনারেশন এন্ড ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি আছে না একটা বই, ওখানে দেখবেন কিছু চিত্র আছে। তো মোটের উপর কথা হচ্ছে এই টাইপের চিত্র আসবে, এবং এই চিত্রগুলোর জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড সুন্দর শীট আছে, এবং এই শীটে পুরো ডিপার্টমেন্টে যত চিত্র লাগবে আপনার সবগুলো চিত্র ওখানে দেওয়া আছে। এবং এই চিত্রটা আপনারা যেহেতু অনলাইন ব্যাচ, এখানে আমরা অনলাইন ব্যাচে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আমরা এই চিত্র শীটটা দিয়ে দিব। আর যারা অন্য কোনোভাবে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকেও সরবরাহ করব। আমাদের চিত্রের উপরে একটা শীট আছে সুন্দর করে, এই শীটের যে চিত্রগুলো আছে এগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার ডিপার্টমেন্টের আর কোনো চিত্র নিয়ে চিন্তা করতে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট যা লাগবে সব এখানে দেওয়া আছে। আশা করি আসাদুল ভাই প্রশ্ন বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ বলেন, কে যেন প্রশ্ন করতেছে না? হ্যাঁ 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 পুরো ডিপার্টমেন্ট ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে। আসাদুল ভাই কি আপনি ক্লিয়ার নাকি? আসাদুল হাবিব ভাই এখন আমি আছি গাজীপুরেই, আমার পোস্টিং গাজীপুরেই। অবশ্যই চিনব না, চেনার তো কোনো কারণ নাই। হ্যাঁ একই ব্যাচে, আমরা একই সাথেই ঢুকছি, এবং খুব ভালো সম্পর্ক ভাইয়ের সাথে, আমার খুব ক্লোজ মানুষ আমার। আচ্ছা ঠিক আছে, খুবই ক্লোজ, হ্যাঁ একদম মানে সেই রকম সম্পর্ক আর কি, গলায় সম্পর্ক। আচ্ছা তারপর শেষ তো আমাদের প্রশ্ন প্যাটার্ন, এবং আমি যেটুকু আলোচনা করলাম এর মধ্যে থেকে সম্ভবত আর কোনো প্রশ্ন নাই। আমাদের আসাদুল ভাই এখনো ক্লিয়ার করেছেন, যে ভাই ক্লিয়ার, ধন্যবাদ। হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। আচ্ছা এখন আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা কোথায় থেকে কি পড়বো, তার জন্য আমরা কি ফলো করবো আমাদের এই জব প্রিপারেশনের জন্য। আচ্ছা আপনি মনে রাখবেন যে আমরা যখন ফার্স্টের দিকে জব প্রিপারেশন শুরু করি, একদম যারা 15, 16, 17-র দিকে জব প্রিপারেশন নেই, এই সময় বাজারে খুব বেশি গাইড ছিল না। আপনার রেজোন্যান্সের ফার্স্ট এডিশনটা ছিল, এবং ফার্স্ট এডিশন এখন যদি কেউ দেখেন তাইলে বুঝতে পারবেন যে কি অবস্থা ছিল। তো এবং পর্যাপ্ত ছিল না। তো তখন যেটা করা হইতো, আমরা অনেক ইংলিশ রাইটারের বইগুলো কেনা হইতো, কিনে ওই বইগুলো পড়া হইতো, ওখান থেকে নোট করা হইতো, তারপরে দেন আবার পড়া হইতো, আর একটা বই কেনা হইতো। তো এটা একটা মানে জগা খিচুড়ি মার্কা প্রিপারেশন ছিল, একটা করে বই কিনে নোট করা, আবার আর একটা বই কিনে নোট করা, এটা একটা হিউজ টাইমের ব্যাপার। 6 থেকে 8 মান্থ লেগে যাইতো আমাদের নোট সাজাইতে। তো সেই জায়গা থেকে এখন বাজারে এই প্যারাটা যে আপনার 6 মাস ব্যয় করতে হবে, নোট করতে হবে, ইংলিশ রাইটারের বই কিনতে হবে, এই যে প্যারা মানে রিমুভ করার জন্য টেসলা বইটা বাজারে আসছে, যেটা আমরা কোচিংয়ে ফলো করি। এবং আপনি যদি টেসলা বইটা পড়েন, ডিপার্টমেন্টের জন্য ফার্স্ট চয়েস হিসেবে যদি টেসলাকে রাখেন, তাহলে দেখা যাবে যে আপনার আর বাইরে থেকে কোনো কিছু নোট করে পড়তে হচ্ছে না, যে এখানে পুরোপুরি প্যাকেজ দেওয়া আছে, পুরো প্যাকেজ আছে। মানে আপনার ডিপার্টমেন্টের চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য যা দরকার, এটা শুধু সাব অ্যাসিস্ট্যান্টের জন্যই না, এটা অ্যাসিস্ট্যান্টের জন্য যথেষ্ট। কেউ যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর জব প্রিপারেশন নেন তার জন্য টেসলাটা যথেষ্ট। আর টেসলা গাইডটা সেভাবেই সাজানো, আপনি দেখতে পারেন, আপনার ভালো লাগলে আপনি নিতে পারেন। তবে সেকেন্ড চয়েস যেটা, আর একটা বই তো আসলে সেটা হচ্ছে যে কি বলে, এই বইটা সবার কাছে থাকতেই হয়, না থাকলে আসলে নাকি নিজেকে স্টুডেন্ট মনে হয় না। তো সবাই যেহেতু রাখে রেজোন্যান্স, তাই আমরাও রেজোন্যান্সটাকে সেকেন্ড অপশনে রাখছি। আচ্ছা রেজোন্যান্স, টেসলা রেজোন্যান্স। 3 নাম্বার হচ্ছে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে শিট।
আচ্ছা, আমাদের প্রত্যেকটা ভাই বা আমরা যারা ক্লাস নেই এখানে, কেউ কিছু লিখছেন? জব প্রিপারেশন নেওয়ার চেয়ে গাজীপুরে গিয়ে যদি প্রিপারেশন নেওয়া কই গেল হয়, কোনটা বেশি ভালো হবে ভাইয়া? আচ্ছা, আপনার প্রশ্নের অ্যান্সার আমি দিব। আমি একটু এটা ক্লিয়ার করি। আমির হোসেন বলছেন গাজীপুর। আচ্ছা, যেহেতু প্রশ্নটা আমাকে করছেন, আমাকে উত্তর দিতে দেন। আচ্ছা, আমিও দেই, দেখেন আপনার পছন্দ হবে কিনা। পছন্দ না হতেও পারে, না হতে পারে, আমি প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, তো শীত যেটা বলতেছিলাম, আমাদের প্রত্যেকটা ভাই আমরা যারা ক্লাস নেই এখানে, এসএই জব কেয়ারের টিচার প্যানেলের সাথে যুক্ত আছি, তাদের প্রত্যেকজনের স্ব ডিপার্টমেন্টের একটা সুন্দর সাজানো গোছানো শীট আছে। এবং এইটা হচ্ছে আপনার এটা প্রত্যেকটা টিচারের তার নিজের তৈরি করা, হ্যাঁ, কার কোথাও থেকে নিয়ে আনা, কোথাও থেকে কারো দিয়ে করানো না, নিজের তৈরি করা এবং সাজানো গোছানো শীট। আপনারা যারা আমার ক্লাস ইলেকট্রনিক্সের, আমি হয়তো প্রথম টপিক হিসেবে ডায়োড আলোচনা করব। যখন যে টপিক আলোচনা করব সেই টপিকের শীটটা আমরা গ্রুপে দিয়ে দিব, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এখন যদি কেউ সশরীরে এসে নিতে চান, হার্ড কপি নিতে চান, সফট কপিটা আমরা গ্রুপে দিয়ে দিব। হার্ড কপি নিতে চাইলে সেক্ষেত্রে আপনাকে এই যে আমাদের কম্পিউটার পয়েন্ট, আমাদের কোচিংয়ের পাশেই একটা কম্পিউটার দোকান আছে, এখানে দেওয়া থাকে, এখানে এসে বললেই হবে যে অমুক ভাইয়ের অমুক শীটটা দেন, কপি করে দিয়ে দেবে। তো আর আমরা যেহেতু অনলাইন, আমরা এখানে সফট কপি দেওয়াটাই আমাদের পক্ষে সম্ভব বা পসিবল, আমরা এই জন্য সফট কপিটাই সরবরাহ করি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তার মানে আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে জব প্রিপারেশন নিতে চান এবং আপনি যদি ইলেকট্রিক্যাল রিলেটেড ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, তাহলে আপনার কাছে ডিপার্টমেন্টের জন্য এই দুইটা বই এবং আমাদের শীট, এটা থাকাই যথেষ্ট। এর বাইরে আর কোনো কিছু দরকার নেই। এখন আমরা যেটা করাবো, আমরা প্রত্যেকটা ভাই তার নিজস্ব শীটটা দিয়ে আগে শুরু করবেন। সে তার শীটটা আপনাদেরকে সরবরাহ করবেন, ওই শীট দেখে শীটটা দিয়ে আগে শুরু করবেন। তারপরে আমরা টেসলা ফলো করব এবং টেসলাতে আসলে যে রেজোনেন্সে যে অঙ্কগুলো আসে তার সবই টেসলাতে আছে, কিন্তু টেসলাতে যা আছে তার সবই রেজোনেন্সে নেই, ঠিক আছে? তো এই জন্য আমরা টেসলাটা শীটের পরপরই আমরা টেসলা ফলো করব, টেসলার সব অঙ্ক আমরা করাবো। এবং আপনি বাসায় এখানে রেজোনেন্স তো আপনার থাকবেই, আপনি না হলে তো আপনি নিজেকে, আমি যতই বলি যে টেসলা হইলেই হবে, আপনি শুধু টেসলা কিনে সন্তুষ্ট থাকবেন না, আপনার মন চাবে যে আমি রেজোনেন্সটা কিনি। তো যেহেতু আপনার মন চাবে, আপনি আলটিমেট কিনবেনই, তাই আমি লিখেছি। তাছাড়া আসলে আপনার টেসলা থাকলে রেজোনেন্সের খুব বেশি দরকার পড়বে না, কিন্তু হয়েছে বলে না যে আপনার তো সন্তুষ্ট হতে হবে, এই জন্য দিয়া। তো যাই হোক, আমরা এই দুইটা বই ফলো করব, করার পরে আপনাদেরকে স্পেস দিয়ে দিব যে আপনি এবার যে বই থেকে যেখান থেকে খুশি সেখান থেকে অঙ্ক করবেন, অঙ্কের প্রবলেম হবে সেটা আমাদের এখানে নিয়ে আসবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে এই যে আমরা কিন্তু কোনো বইয়ের বিপক্ষে কথা বলিনি, এখানে কোনো বইয়ের বিপক্ষে কথা বলিনি যে আপনি এই বইটা কিনেন না, ওই বইটা নেন না, এইটা না, এইটাই কিনতে হবে, কিনতেই হবে এমন কোনো কথাও আমরা বলিনি। বই কোনটা কিনবেন কোনটা কিনবেন না এটা একদম আপনার সিদ্ধান্ত, এখানে আমাদের কোনোই হাত নাই বা আমরা কোনো কিছুই আপনাকে বাধ্য করব না করতে। তবে আমরা যেটা ফলো করব সেটা বললাম। এখন একটা ব্যাচের যদি 20 জন স্টুডেন্ট বা 40 জন স্টুডেন্টের মধ্যে 39 জনের টেসলা থাকে, একজন যদি বলেন যে ভাই আমাকে থেভেনিন দিয়ে করান, ভাই আমাকে রনি পারভেজ দিয়ে করান, এইটা আসলে কতটুকু পসিবল? আপনার সবাই একটা বলতেছে, আপনি আরেকটা ফলো করতে বলতেছেন। তো এই জন্য আমরা শুধু সাজেস্ট করলাম যে আপনারা টেসলাটা রাখতে পারেন, রাখতেই হবে এমন বলিনি, রেজোনেন্সটা রাখতে পারেন, রাখতেই হবে এমন বলিনি। শীট, আমাদের শীটগুলো তো আমরা এমনি দিয়ে দেবো, এটা তো আর রাখা না রাখার কিছু নাই। তো আমরা কিন্তু কোনো বইকে কিনতে আপনাকে উৎসাহও দেইনি, কোনো বইকে না কিনতে নিরুৎসাহও দেইনি। তো আমরা যেটা বলছি আমরা সেটা ফলো করব, সেটা বলছি, আশা করি বুঝতে পারছেন। এখন রনি পারভেজের বইটা আমরা ফলো করতাম, আমরা অনেকেই দেখতাম, কিন্তু আপনারা জানেন আমাদের অস্তিত্ব নিয়ে যে বিষয় ঝামেলা হইলো, সেখানে কিন্তু রনি পারভেজ তাদের দিকে সাপোর্ট ছিল। তো সেই জন্য আমরা রনি পারভেজের নামটা এখানে নিচ্ছি না। এবং আমাদের টেসলারই সেকেন্ড যে পার্টটা আছে প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকটা আসলে রনি পারভেজের থেকেও ভালো করা, আপনারা দেখলে বুঝতে পারবেন। যদি কেউ আমাদের কাছ থেকে এইটার পিডিএফ চান, যারা দূরে আছেন, আমরা পিডিএফটাও দিয়ে সহযোগিতা করতে পারি, পার্ট। আচ্ছা, তো প্রশ্ন ব্যাংক হিসেবে টেসলা হচ্ছে আসলে দুইটা পার্ট, একটা গাইড আর একটা প্রশ্ন ব্যাংক। তো প্রশ্ন ব্যাংক হিসেবে ওখানে আছি, টেসলাতেই আছে, এবং গাইডে তো সবকিছুই আছে। তো এখন আপনি সিদ্ধান্ত আপনি নেবেন কোন বই কিনবেন কোনটা কিনবেন না, এখানে আমাদের কোনো আর সে নাই। আচ্ছা, একজন জিজ্ঞেস করছিলেন, কেউ একজন প্রশ্ন করেছিলেন যে কেউ একজন বলছেন অবশ্যই গাজীপুরে, আচ্ছা প্রশ্নটা কইছিল অনলাইন জব প্রিপারেশন নেওয়ার চেয়ে গাজীপুরে গিয়ে যদি জব প্রিপারেশন নেওয়া হয় কোনটা বেশি ভালো হবে ভাইয়া? আচ্ছা, প্রশ্নটা খুব মানে কি বলে, খুব কঠিন প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার অনেক সহজভাবে অ্যান্সার দেওয়া যায়। এখন লাইভ ক্লাস হচ্ছে, আসলে সব বলতেও পারতেছি না। তো
তো এই জন্য একটু মানে শালীনতার মধ্য দিয়ে আরো মানে ভালোভাবে অ্যান্সারটা দিচ্ছি। যে বিষয়টা হচ্ছে দেখেন, গাজীপুরে আপনি যদি সম্ভব হয় গাজীপুরে আসার, তাহলে তো আপনি গাজীপুরে আসবেন। যদি আপনার পক্ষে পসিবল হয় গাজীপুরে আসার, তাহলে তো আপনি গাজীপুরে আসবেন। আপনি তো আর বাড়িতে বসে থাকবেন না, শখ করে তো কেউ বাড়িতে বসে থাকবে না। এখন গাজীপুরের একটা দিক আছে, সেটা হচ্ছে গাজীপুরে যখন আপনি এখানে আসবেন, এসে হয়তো দেখবেন সবাই এখানে পড়াশোনা করতেছে, এবং সবাই এই জন্যই আসছে যে চাকরির প্রিপারেশনের জন্যই, এবং সবাই চাকরির প্রিপারেশনের জন্যই পড়তেছে। সবাই দেখবেন যে হচ্ছে মেসে 12 ঘন্টা 8 ঘন্টা, সংখ্যাটা হয়তো কম হতে পারে। আপনি হয়তো বলতে পারেন আমি গাজীপুরে 3 বছর থাকি, আমি তো 8 ঘন্টা পড়ি না। আপনার হিসাব বলিনি, যারা পড়ে তাদের কথা বলতেছি, এইভাবে পড়তেছে। তো এইটা পসিবল হচ্ছে আপনার গাজীপুরে আসার পরে, কারণ গাজীপুরের ওয়েদার, গাজীপুরের পরিবেশ সবকিছু হচ্ছে পড়াশোনা কেন্দ্রিক। এখানে সবাই পড়াশোনা করে, আপনি দেখবেন যে সবাই পড়াশোনা করতেছে, আপনি দেখে পড়তে বাধ্য হবেন, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে গাজীপুরে এখানে একটা খরচ আছে, একটা খরচ হবে আপনার। তো এই খরচটা করার যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনি এই পরিবেশের জন্য উপযুক্ত, আপনি এখানে আসতে পারেন। কিন্তু কারো যদি গাজীপুর আসা সম্ভব না হয়, সে কি করবে? সে কি জব প্রিপারেশন নেবে না? আমাদের অনলাইন ব্যাচ থেকে অনেকের চাকরি হয়ে গেছে। আমরা রিসেন্ট একটা পোস্ট দিছিলাম, আমাদের 5 নাম্বার ব্যাচ, 5 নাম্বার ব্যাচ, ওদের কোর্স এখনোই শেষ হয়নি, পুরো কোর্সই আমরা শেষ করিনি এখনো, তো তারপরও চাকরি হয়ে গেছে। তো আসলে অনলাইনে থেকেও আমরা এই পরিমাণে সাপোর্ট দেই, যেটা আমরা অফলাইনেও দেই। কিন্তু অনলাইনে ধরেন এখানে যেখানে আমি 10টা অঙ্ক করাচ্ছি অনলাইনে, অফলাইনে হয়তো সেখানে আমি 15টা করাতে পারতেছি বা 20টা করাতে পারতেছি। কারণ আপনি এরপরে থেকে দেখবেন যে নেটওয়ার্ক ইস্যু থাকবে, আমি বাফারিং হবে, আমি কথা বলবো, আপনি বুঝবেন না, আপনি প্রশ্ন করবেন। তো এখানে একটা টাইম শিডিউল লিমিট থাকবে যে আধা ঘন্টা পর লিঙ্ক চেঞ্জ করতে হবে। তো এই যে ঝামেলা অনলাইনগুলোতে, এই ঝামেলাটা অফলাইনে নাই। এই জন্য অফলাইনের পড়াশোনাটা স্মুথলি পড়ানো যায়। তার মানে এই নয় যে আমরা অনলাইন স্মুথলি পড়াই না, আমরা অনলাইনেও স্মুথলি পড়াবো, এবং আপনাদের যতটুকু সাহায্য দরকার তার থেকে বেশি সহযোগিতা আমরা করব। তবে আমরা সাজেস্ট করব, আপনার যদি সম্ভব হয় গাজীপুরে এসে জব প্রিপারেশন নেওয়ার, আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে, আপনার যদি পরিবেশ পরিস্থিতি থাকে, তাহলে আপনি ওয়েলকাম, আপনাকে গাজীপুরে এসে প্রিপারেশন নেওয়াটাই উচিত। যদি আপনি দেখেন আপনার সামর্থ্য নাই, তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জব প্রিপারেশন নিতে পারেন। কথা হচ্ছে একটা, চাকরি হওয়ার জন্য গাজীপুর আসা শর্ত নয়, চাকরি হওয়ার জন্য পরিশ্রম করা শর্ত, চাকরি হওয়ার জন্য পড়াশোনা করা শর্ত। আপনি গাজীপুরে আসতে হবে চাকরি হওয়ার জন্য এটা না, আপনি যে কোনো জায়গা থেকে যদি গাজীপুরের মতো এফোর্ট দিতে পারেন, আপনি সেখান থেকে প্রিপারেশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের লিঙ্কটা চেঞ্জ করতে হবে, আমরা 5 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি, 1 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি, ঠিক আছে? তো লাইভটা চালু আছে, লাইভে থেকে কেউ যায় না, থাকেন আর একটু। সবার সাথে অনেক প্রশ্ন চলে আসছে অলরেডি। আজিম সর্দার ভাই বলছেন, জোশ স্যার, মূলত আপনাদের কোর্সটা কত মাসে করলে ভালো হবে? হ্যাঁ, আমি এটারও উত্তর দিব। এটা উদয় কুমার সিং রয় জানতে চেয়েছেন, রনি পারভেজ বয়কট। এটা আপনার, এটা হচ্ছে MDA আজিম সর্দার বলছেন রনি পারভেজ বয়কট, আমি মুখে কিছু বলিনি। আচ্ছা, সমস্যা নাই, অবশ্যই বয়কট, এখানে ভয়ের কিছু নাই, অবশ্যই বয়কট। যারা আমাদের অস্তিত্বকে অস্বীকার করবে, আমরা তাদের বই পড়বো না। যারা আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি করবে, আমরা তাদেরকে প্রশ্রয় দিব না। রনি পারভেজ অবশ্যই বয়কট। আচ্ছা, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই? হ্যাঁ, এখনই আমাদের আলোচনার শেষের দিকে কোর্স সম্পর্কে আসাদুল ইসলাম ভাই বলছেন, আমরা এই আলোচনার শেষের দিকেই সেকেন্ড পার্টি আমরা কোর্স সম্পর্কে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আমরা একটু আমাদের যারা অ্যাপসে যুক্ত আছে তাদেরকে কানেক্ট করে নিচ্ছি, আমাদেরকে আর 1 মিনিট সময় দেবেন। আমরা অ্যাপস থেকে যারা যুক্ত আছে তাদেরকে কানেক্ট করছি। জয়েন দেখ। আচ্ছা, কোর্সটা মূলত কয় মাস, এটা একজনের প্রশ্ন ছিল, উদয় কুমার সিং রয়। উনি জানতে চেয়েছেন যে কোর্সটা আমাদের কয় মাসের। আমরা সাধারণত 7 মাস টার্গেট করি। অনলাইন যেহেতু, প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বা হচ্ছে অন্য কোনো সমস্যা ছাড়া, বা ভোটের জন্য হয়তো ভোট হবে সামনে, কিন্তু তারপরও আমরা অনলাইনে ক্লাস চালাতে পারবো। তো এই জন্য আমরা 7 মান্থ টার্গেট করি। যদিও একদম অনেস্টলি স্পিকিং যে আমি একদম 7 মাসেই আপনাকে শেষ করতে পারবো, বিষয়টা এমন না। তবে আমাদের টার্গেট থাকে 7 মাসে শেষ করার। তো সেখান থেকে হয়তো 8-9 বা 8.5-9 এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা টার্গেট করি এর মধ্যেই শেষ করার। যদিও আমাদের বিগত কিছু গ্যাপ ছিল, আমরা সেই গ্যাপটাকে রিকভার করে আসছি। আমাদের বিভিন্ন ইস্যুর কারণে আমাদের ক্লাসটা পিছিয়ে যাইতো, তো আমরা সেই ইস্যুগুলো রিকভার করে আসছি। এখন আমাদের সর্বোচ্চ 7 থেকে 8 মাসের মধ্যে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আশা করি আপনি রনি পার কে যেন বললেন জানতে চেয়েছিলেন, উদয় কুমার ভাই, আপনি অ্যান্সার পেয়েছেন। আচ্ছা,
আসাদুল ইসলাম নিলয় ভাই বলছেন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই। বিস্তারিত বলতে আসলে আমরা কোর্সে কি কি করাবো আমরা এখন সেটা নিয়ে আলোচনা করছি, আমরা কোন বইগুলো ফলো করব সেটা নিয়ে আলোচনা করছি। এখন কোর্সটা আমাদের ক্লাসটা কি রকম হবে, আমাদের ক্লাসটা সচরাচর যেটা হবে একদিন ডিপার্টমেন্টের দুইটা ক্লাস থাকবে আর একদিন ননের দুইটা ক্লাস থাকবে। তো অনেক সময় রুটিন মিলানোর জন্য, রুটিন মিলানোর স্বার্থে একদিন ডিপার্টমেন্টের 3টা ক্লাসও হতে পারে, ডিপার্টমেন্ট 3টা, পরের দিনে নন 2টা, পরের দিনে ডিপার্টমেন্ট 3টা অথবা 2টা, এইভাবে, বা 2-3 এর বেশি হবে না। ডিপার্টমেন্ট ক্লাসটা 2-3 একসাথে ডিপার্টমেন্ট এবং নন প্যারালালে চলবে, ননের 2টা শেষ হয়ে গেলে অন্য 2টা ঢুকবে। আশা করি কোর্স সম্পর্কে যিনি জানতে চেয়েছিলেন আপনি হয়তো বুঝতে পারছেন। যদি স্পেসিফিক আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেই প্রশ্নটা করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, নাম কি? আচ্ছা, ইলেকট্রনিক্স যেহেতু আমি পড়াবো আমার শীটটা লাগবে এবং আমি এটা সফট কপি সরবরাহ করব। আর আমি, আপনি কার শীট নিচ্ছেন, কোনটা ফলো করতেছেন, আমি ওটা দেখবো না, আমি আমার শীটটা দিব। আচ্ছা, হ্যাঁ, ফটোকপিটা এই যে আমাদের কোচিং এর পাশে দোকান আছে একটা, এখান থেকে নিতে পারবেন। আর আপনি যদি গাজীপুরের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে বা আমাদের গ্রুপগুলোতে, আপনাদের গ্রুপগুলোতে আমরা শীট দিয়ে দিব, আপনি যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারেন। সিম্পল। আর কোনো কিছু? না, ঠিক আছে, তাহলে আমরা এবার পড়াশোনার ভেতরে ঢোকার চেষ্টা করি। আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পড়াশোনায় চলে যাব। আছে কি? ওকে, ঠিক আছে, হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, এটা না হয় আমরা পরে ক্লাস টাইমের পরে কথা বলি নাকি এই বিষয়টা নিয়ে? গাজীপুরে থাকলে কত খরচ হইতে পারে, কেমন হইতে পারে, এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের মেসে থাকবেন বা সেখানে কিভাবে থাকবেন, কি অবস্থা, কয়জনের সিটে থাকবেন, সবকিছুর উপর ডিপেন্ডেন্ট। তো আপনি ক্লাসের পরে এটা নিয়ে কথা বলি আমরা। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, তাহলে আমরা পড়াশোনায় চলে যাব। আমি বললাম আমি আপনাদের যে টপিকটা করাবো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। আচ্ছা, আমি ইলেকট্রনিক্সটা নিয়ে আলোচনা করতেছি। কালকে এর আগের ক্লাসে সম্ভবত ডিসি সার্কিট ক্লাস হয়েছিল, তাই না? ডিসি সার্কিট না? আচ্ছা, ইলেকট্রনিক্স এটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের আবার দুইটা অংশ, একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি আমার পড়ানোর বিষয় হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। আচ্ছা, অ্যানালগ ইলেকট্রনিক্সের প্রথম আলোচনার টপিক হবে ডায়োড। প্রথমে আমরা ডায়োড নিয়ে আলোচনা করব, 2 নম্বরে আলোচনা করব রেকটিফায়ার নিয়ে, 3 নম্বর আলোচনা করব জেনার ডায়োড, 4 নম্বর আলোচনা করব ট্রানজিস্টর, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ফেট, মসফেট, নিচে লিখলে কি দেখা যায়? আচ্ছা, 8 নম্বর আলোচনা করব ক্লিপিং অ্যান্ড ক্লাম্পিং সার্কিট, ক্লাম্পিং সার্কিট। ডাস্টার নাই, ক্লিপিং অ্যান্ড ক্লাম্পিং।
শিকার 1900 ক্লাম্পিং সার্কিট। আচ্ছা, এছাড়াও আরো কিছু বিষয় থাকবে, এটা আমি 9 নাম্বার দিয়ে বলি। সেটা হচ্ছে আপনার অ্যাম্প্লিফায়ার, আচ্ছা অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, 10 নম্বরে থাকবে অসিলেটর। তারপরে 11 নম্বরে থাকবে ভাইব্রেটর, মাল্টি ভাইব্রেটর। আচ্ছা, আচ্ছা, আমার লেখাগুলো একটু মনে হয় বাংলা টেনে লেখছি, অনেক কিছু অনেক জায়গায় বুঝতে পারবেন না, আমি বলে দিচ্ছি। আমি প্রথমে আলোচনা করব আমরা ডায়োড নিয়ে, তারপরে রেকটিফায়ার, জেনার ডায়োড, ট্রানজিস্টর, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ফেট, মসফেট, ক্লিপিং অ্যান্ড ক্লাম্পিং সার্কিট, অ্যাম্প্লিফায়ার, অসিলেটর, মাল্টি ভাইব্রেটর। এই কয়টা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সের আলোচনার বিষয়। লক্ষণীয় যে এই জায়গা কিছু কিছু জায়গা আছে যেখান থেকে কখনোই প্রশ্ন হয় না, তো আমরা এগুলোকেও একটু আইডেন্টিফাই করে নেই। আমরা ডায়োডটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ডায়োড, রিসেন্ট ডায়োড থেকে প্রশ্ন আসতেছে। রেকটিফায়ারটাও ইম্পর্টেন্ট, জেনার ডায়োডটাও ইম্পর্টেন্ট, ট্রানজিস্টরটাও ইম্পর্টেন্ট, অপারেশনাল অ্যাম্প্লিফায়ারও ইম্পর্টেন্ট। তারপরে এসে এখানে মসফেটটা কিছুটা ইম্পর্টেন্ট, ক্লিপিং ক্লাম্পিং সার্কিট 3 স্টার। আচ্ছা, স্টারের সংখ্যা দিয়ে আসলে বুঝে নেবেন যে আসলে এটা কত কিরকম ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো 2 স্টার এখন তো এটাই চলে না, কত 5 স্টার আছে কিনা এটাই তো দেখেন নাকি। অ্যাম্প্লিফায়ার স্টার না দিলেও হয়, এই কয়টাতে স্টার দিলামই না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা 4 স্টার গুলাকে খুব বেশি গুরুত্ব মানে খুব বেশি ইম্পর্টেন্ট বুঝাইছি। তো 4 স্টার কয়টাতে আছে? 1 2 3 4 5, মানে 5টা টপিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে 4 স্টার আছে। তো এই 5টা টপিকে থেকে আসলে ঘুরে ফিরে ইলেকট্রনিক্সের অংশ থেকে প্রশ্ন হয়। তারপরে 3 স্টার আছে হচ্ছে ক্লিপিং অ্যান্ড ক্লাম্পিং সার্কিট, অর্থাৎ এই 5টার পরপরই যদি কাউকে গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে ক্লিপিং এবং ক্লাম্পিং, তারপরে মসফেট। আর বাকি যেগুলোতে স্টার নাই তার মানে এই না যে এগুলো আমরা করব না, আমরা এগুলোও করব, সবই করব, তবে এগুলো লেস ইম্পর্টেন্ট, খুবই কম ইম্পর্টেন্ট, যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় না বললেই চলে। তবে যেগুলো আমি বলছি এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকেই, এবং আপনি জেনে অবাক হবেন যে আপনি যদি ইলেকট্রিক্যাল রিলেটেড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হলে বসেন বা পরীক্ষা দেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা পরীক্ষায় এই জায়গাগুলো থেকে কোথাও না কোথাও থেকে এই জায়গাগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসছে। তো এই জায়গাগুলো আমরা হয়তো অনেকেরই পরিচিত, যারা হচ্ছে ডিপ্লোমাতে ইলেকট্রনিক্স ছিলেন তারা হয়তো জানেন যে এগুলো তো আমরা জানি, কিন্তু ভাই আপনি ওখানে যা জানেন আর এখন যা শিখবেন তার সাথে কোনো মিল নাই। কারণ এখন আপনি ম্যাথ করবেন, ওখানে আপনি শুধু ওই যে একটা করে চিত্র পড়ে আসছেন, যেটা বেশি সাল দেয়া ছিল বইয়ে, টেকনিক্যাল প্রকাশনীর বই ধরছেন, ধরার পর যেটাতে অনুশীলনীতে গিয়ে যেটা দেখছেন যে অনেকগুলো সাল দেয়া ওইটা বের করে যা মুখস্থ করছেন, তা আবার পরীক্ষার আগের রাতে যে মুখস্থ করে গিয়ে পরীক্ষায় আউটপুট দিয়ে আসছেন, তাই না? তো না, সবাই এমনটা করেনি, কিছু স্টুডেন্ট অবশ্যই, মানে বেশিরভাগ স্টুডেন্টই পড়াশোনা করছে, ডিপ্লোমাতে অনেক পরিশ্রম করে পড়াশোনা করছে, কিন্তু কিছু সংখ্যক তো তারা এইরকম করছেন। তো আচ্ছা, যাই হোক, আমি আসলে সবারটাই মোটামুটি আন্দাজ করতে পারি। তো এখন যেটা শিখবেন আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বললেন? হ্যাঁ, মহিলা আপু আপনি একটু বন্ধ করে কথা বলেন, আপনার কথা তো আমরা সব শুনতেছি। আচ্ছা, এখন যে বিষয় যে আমরা আসলে প্রত্যেকটা টপিকই গুরুত্ব দিয়ে করতে হবে। আপনি ধরেই নেবেন যে এই জায়গাগুলো থেকে আপনি কিছুই জানেন না, এবং আমার পড়ানোর আমাদের প্রত্যেকটা ভাইয়ের পড়ানোর একটা স্টাইল থাকে। আমাকে যারা হয়তো চেনেন, মোটামুটি যারা লাইভে আছেন বা যারা ক্লাস করতেছেন, আমাকে যারা মোটামুটি চেনেন তারা হয়তো জানেন আমার পড়ানোর স্টাইলটা একটু অন্যরকম। আমার পড়ানোর স্টাইলটা তারা হয়তো একটু জানেন, সেটা হচ্ছে আমি একদম বেসিক থেকে শুরু করি, একদম জিরো থেকে শুরু করি। আমি ধরেই নেই আপনি কিছুই পড়েননি, পলিটেকনিকে আপনি আসলে কিছুই শেখেননি, আমি এটা ধরে নিয়ে একদম জিরো থেকে শুরু করি। তো এক্ষেত্রে হয় কি, যারা জানেন তারা হয়তো একটু বিষয়গুলো, যারা জানতেন তারা হয়তো একটু মনে করেন যে আমার একটু সময় নষ্ট হচ্ছে, না আসলে আমাকে সবাইকে নিয়ে চলতে হয়। তো আর যারা জানেন না তারা উপকৃত হবেন বেশি। যারা পলিটেকনিকে আপনি মনে করবেন যে আপনি আসলে এখন যা শিখবেন তা সবকিছুই নতুন, এবং আমরা আপনাকে জিরো থেকে শুরু করব, ঠিক আছে?
তো আমার পড়ানোর মানে বৈশিষ্ট্যটা একটু এইরকম যে আমি একদম বেসিক থেকে শূন্য থেকে শুরু করি। তো আমি ধরেই নেই আপনি কিছু শেখেননি, তো শিখে থাকলে তো খুবই ভালো, এটা আপনার জন্য হেল্পফুল হবে। আর যদি না শিখে থাকে তাহলে এখন প্রথম থেকে শিখবেন। অনেকে বলেন, এটা আমি একটু মুছলাম, হ্যাঁ বুঝবো, ওকে। আচ্ছা, অনেকেই বলেন যে ভাই আমি তো পলিটেকনিকে খুব বিভিন্ন কারণে খুব ভালো পড়াশোনা করতে পারিনি থিওরিটিক্যাল বিষয়গুলো, আমি প্র্যাকটিক্যাল অনেক কিছুই জানি, কিন্তু থিওরিটিক্যাল আমার আসলে ওইভাবে পড়াশোনা করা হয়নি। তো এটা অনেকেই বলতে পারেন। তো তাদের জন্য আমাদের হচ্ছে সেবাটা এইরকম যে আমরা একদম শূন্য থেকে শুরু করি, একদম শূন্য থেকে শুরু করি। তো আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনি বলতে পারেন যে ভাই আমার সিজিপিএ তো খুবই কম, আমার সিজিপিএ কোনো মতো টাইনে টুইনে 3.00, আমি কি জব প্রিপারেশন নিব? আচ্ছা, আপনার সিজিপিএ আপনি কেমন পরিশ্রমী, এইটা আপনি ভবিষ্যতে কেমন পরিশ্রম করবেন এইটা এইটা মিন করে না। আপনার আপনার আজকের সিজিপিএ হচ্ছে আপনার বিগত দিনের সিজিপিএ, বিগত দিনে আপনি কি করছেন তার রেজাল্ট হচ্ছে 3.00। তার মানে এই না যে এরপরে আপনি আর অন্য কিছু করতে পারবেন না, আপনি ভালো কিছু করতে পারবেন না, আপনি আরো ভালো পরিশ্রম করতে পারবেন না, বিষয়টা এমন না। তো এখন আপনার সিজিপিএ যাই হোক এটা ফ্যাক্ট না, আপনার আবেদন করার যোগ্যতা আছে কিনা এইটা ফ্যাক্ট। আপনার যদি আবেদন করার যোগ্যতা থাকে আপনাকে চাকরির প্রিপারেশন নেওয়া উচিত। এবং সেটা আমি বলিনি যে আমাদের সাথেই নিতে হবে, আমাদের কোচিংয়ে আসতে হবে, আমাদের অনলাইনেই ভর্তি হতে হবে, আমি এমনটা বলিনি। তবে আপনার যদি আবেদন করার যোগ্যতা থাকে, আপনি যদি কোম্পানির জব করেও পাশাপাশি পড়াশোনা করে আবেদন করার যোগ্যতা আপনার থাকে, আমার মনে হয় আপনার কোম্পানির জব করার পরেও প্রিপারেশন নেওয়া উচিত, আপনার পরীক্ষা দেওয়া উচিত, যেহেতু সুযোগ আছে। আপনি তো দেখতেছেন যে দেশের সবচেয়ে মেধাবী যাদেরকে আমরা বলতাম, যারা দেশের সম্পদ বলতাম, তারা এখন আপনার এই পোস্টে চাকরি করার জন্য আসতে চায়। তো সেখানে আপনার সুযোগ থাকতে আপনি কেন যাবেন না? সেটা আমাদের সাথেই চাইতে হবে বিষয়টা এমন না, আমাদের কোচিংয়েই করতে হবে বিষয়টা এমন না, আমাদের অফলাইন বেসেই পড়তে হবে বিষয়টা এমন না, আমাদের অনলাইনে পড়তে হবে বিষয়টা এমন না। আপনি যে কোনো কোচিংয়ে যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি জব প্রিপারেশন নেওয়া উচিত আপনার, সেটা যার সাথেই হোক। তো আপনার এখন তো অনেকেই হয়তো বিষয়টা বুঝতেছেন যে আসলে আপনাদের কত বড় সুযোগ, যে অন্যরা দেশের সর্বোচ্চ মেধাবী যাদের প্রতি হাজার 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 টাকা লক্ষ লক্ষ টাকা সরকার খরচ করতেছে, তারা আপনার এখানে আসতে চাচ্ছে, তাইলে আপনি কেন চাবেন না? আপনার তো সুযোগ আছে। তাদের আন্দোলন করতে হচ্ছে, অনেক কিছু করে তারা আসার চেষ্টা করতেছে, আপনার কিছুই করতে হচ্ছে না, আপনার শুধু একটু পড়তে হবে। তো আমার মনে হয় যার আবেদন করার ন্যূনতম যোগ্যতা আছে তাহলে তার প্রিপারেশন নেওয়া উচিত, এখন সে যেখানেই হোক, যার সাথেই হোক, যেভাবেই হোক। তারপর অনেকে বলেন যে ভাই আমার পলিটেকনিকটা প্রাইভেট ছিল, আমি গভর্নমেন্ট পলিটেকনিকে পড়ি নাই। ভাই আপনার গভর্নমেন্ট পলিটেকনিকে পড়লে যে একটা প্রশ্ন, আর প্রাইভেট পলিটেকনিকে পড়লে তাদের জন্য কি আলাদা প্রশ্ন হবে পরীক্ষায়, চাকরির পরীক্ষায়? না, যতজন আবেদন করবে সবার জন্য একটাই প্রশ্ন সবার জন্য একটাই। এখন এমন কি যে গভর্নমেন্ট পলিটেকনিকে পড়লে সে যদি ভুলভাল লেখে তারপরে তাকে মার্ক দেবে চাকরির পরীক্ষায়? না, পরীক্ষায় খাতা দেখবে বুয়েটের স্যারেরা, খাতা দেখবে কুয়েটের স্যারেরা, খাতা দেখবে ডুয়েটের স্যারেরা, খাতা দেখবে ডিপিআই এর স্যারেরা। তো তারা খাতায় আপনার কোনো জায়গায় লেখা থাকবে না আপনি প্রাইভেট পলিটেকনিক নাকি সরকারি পলিটেকনিক। তো এখানে চাকরির পরীক্ষায় যেহেতু এটা লেখা থাকবে না, যেহেতু এর জন্য আলাদা করে কোনো মার্কিং নাই, তার মানে আপনি যে প্রাইভেটে হন আর হচ্ছে আপনার গভর্নমেন্ট পলিটেকনিক হন, এটা কোনো ম্যাটার করে না। আপনি যদি খাতায় আউটপুট দিতে পারেন ভালো, আপনি যদি ভাইভাতে ভালো আউটপুট দিতে পারেন, আপনি চাকরি পাবেন, সেটা আপনি যে পলিটেকনিকেরই হন। ঠিক আছে? তো আবার যে পলিটেকনিকে হন বললাম, নীলক্ষেত থেকে কেউ সার্টিফিকেট বানায় নিয়ে আসেন না ভাইয়েরা, যারা মেধাবী ভাই যারা দেখবেন তারা আবার মনে করেন না যে পলিটেকনিকে হবে তো তাহলে নীলক্ষেত থেকে একটা বানায় নিয়ে যাই, ধরা খাবেন কিন্তু। হ্যাঁ, এমনিতে তো অনেক ধরা টরা খান আপনারা, এখানে আর ধরা টরা খায়েন না। আচ্ছা স্যার, চাকরির ক্ষেত্রে এসএসসি জিপিএ উল্লেখ করা হয় কি? কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে এসএসসিটাও চাওয়া থাকে। আপনি আমাকে একটু নক দিয়েন, আমি আপনাকে বিস্তারিত ওখানে বলে দিব। এসএসসিতেও একটা ন্যূনতম সিজিপিএ, পিএসসির আন্ডারে সম্ভবত 3.75, হ্যাঁ 2.75 কি 3.75 সম্ভবত এসএসসিতে। আমি এক্সাক্টটা জানি না, আমি সরি খুবই, আমি এটা এক্সাক্ট জানি, এসএসসিটা আপনাকে জানাই দেব। আর আপনার ডিপ্লোমার 3.00 নিচেও হয়, হ্যাঁ 3.75, এবার মনে হয় একটু চেঞ্জ করে দিয়েছে পিএসসির যে জুনিয়রের যে সার্কুলারটা আছে। তো তাছাড়া বাদ বাকিগুলোতে 3.2 আপনার হচ্ছে 2.75ও মেবি আবেদন করতে পারে, অর্থাৎ 3.00 যার নিচেও কিছু কিছু চাকরির পরীক্ষায় আবেদন করার সুযোগ থাকে।
আর 3.00 থাকলে আপনি সকল চাকরি পরীক্ষায় আবেদন করতে পারবেন মেট্রো রেল ছাড়া। তো মেট্রো রেলে তো আসলে দেখছেন রিট্রিট করে রাখছে, মেট্রো রেলেও মনে হয় এটা চেঞ্জ হতে পারে। ওরা 3.50 চায় ডিপ্লোমাতে, শুধু এই একটা প্রতিষ্ঠান শুধু 3.50 চায়, তো বাকি আর কেউ চায় না। তো ওইটাও আস্তে আস্তে আসলে চেঞ্জ হয়ে যাওয়ার পথে আছে, হয়তো ওটাও চেঞ্জ হয়ে যাবে। তো টেনশনের কিছু নাই। আমার মনে হয় যে আপনার যদি আবেদন করার যোগ্যতা থাকে, আপনার যদি একটা চাকরির পরীক্ষায় আবেদন করার যোগ্যতা থাকে, আপনি প্রাইভেট জব করেন, পাশাপাশি যা খুশি করেন, পাশাপাশি আপনি ওই একটা চাকরির জন্য, সরকারি চাকরির জন্য আপনার প্রিপারেশন নেওয়া উচিত। তো আপনার সেটা যেখানেই থাকে হোক, যেভাবেই হোক, তো আপনার তো একটা সুযোগ আছে, আপনি সুযোগ কেন ছেড়ে দেবেন? ঠিক আছে, তো আসুন আমরা আর কেউ কিছু বলছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কি বুঝলাম এইটুকু আলোচনা থেকে? আপনার সিজিপিএ যদি আবেদন করার যোগ্যতা থাকে, সিজিপিএ অনুযায়ী আপনার চাকরির প্রিপারেশন নেওয়া উচিত। আপনাকে আপনি প্রাইভেট পলিটেকনিক হন, যেখানে হন, দেশের যে প্রান্তেরই পলিটেকনিকে পড়েন, কোনো ম্যাটার করে না। আপনার খাতায় যদি আউটপুট দিতে পারেন, আপনি যদি চেষ্টা করতে পারেন, আপনার চাকরি হয়ে যাবে। তো এইটুকু আলোচনার বিষয়বস্তু ছিল। এখন আমরা সরাসরি পড়াশোনায় চলে যাব। আচ্ছা, আমরা অ্যানালগ ইলেকট্রনিক্সের কারো কি কোনো প্রশ্ন আছে? আগে বলেন, কারো কোনো প্রশ্ন আছে কি? একটু সময় দিলাম, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার করে তারপরে পড়াশোনায় ঢুকবো। নাই? নাই তো? আমাদের সাথে যারা যুক্ত আছেন অ্যাপস থেকে, তাদের কি কোনো প্রশ্ন আছে? আছে? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন না থাকলে জোর করে প্রশ্ন নেওয়ার দরকার নেই। আচ্ছা হ্যাঁ, এতক্ষণ ঘুমাইছিলেন? বলেন। আচ্ছা, ভাইবা প্রশ্ন, তাই না? আসলে প্রশ্ন তো করেন আপনারা, করলে তো অ্যান্সার দিতে হয়। ভাইবাটা হচ্ছে আসলে ইলেকট্রনিক্সের যদি হন, আপনি যেহেতু ইলেকট্রনিক্সটা জানতে চাইছেন, তো আপনি কি আমার ইলেকট্রনিক্স টপিক্যাল জানতে চাইছেন নাকি ডিপ্লোমা ইলেকট্রনিক্স জানতে চাইছেন? কোনটা? ডিপ্লোমা ইলেকট্রনিক্স। আচ্ছা, আপনার যদি ডিপ্লোমা ইলেকট্রনিক্স হয়, আপনি যদি ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের হন, আপনার যে প্রশ্নগুলো হবে, তো আমিও ইলেকট্রনিক্সের, হ্যাঁ। আচ্ছা, তো আপনার যে প্রশ্নগুলো হবে সেটা হবে ইলেকট্রনিক্স কেন্দ্রিক, যেমন রেকটিফায়ার, তারপরে হচ্ছে কন্ট্রোল রেকটিফায়ার। এখান থেকে প্রশ্ন করতে পারে রেকটিফায়ার আপনি কোনো প্র্যাকটিক্যাল করছেন কিনা, রেকটিফায়ারের আউটপুটে পিওর ডিসি পাওয়া যায় কিনা। তারপরে হচ্ছে আপনার, আমি যদি রেকটিফায়ার আউটপুটটাকে কন্ট্রোল করতে চাই তাহলে কি করতে হবে। তারপরে এখানে কমিউনিকেশন থেকে কিছু প্রশ্ন থাকে, সিগন্যাল সিস্টেম নিয়ে কিছু প্রশ্ন থাকে। তো এগুলো আসলে একটা বৃহৎ আলোচনা। আপনার যদি আমি বলি যে ভাইবার বিষয়টাই হচ্ছে একটা বৃহৎ, হ্যাঁ, অনেক বড় একটা আলোচনা। এটা আসলে একদিনে করে শেষ করা পসিবল না। এখানে আপনার হচ্ছে কালার কোড সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে, রেজিস্ট্যান্সের কালার কোড। তারপর হচ্ছে আপনাকে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন করতে পারে, গেট ডিজাইন থেকে প্রশ্ন ধরতে পারে, আপনাকে ডি মর্গান ল ধরতে পারে, আপনাকে হচ্ছে দুইটা গেটের ইনপুট দিবে, দিয়ে বলবে আউটপুট কি ধরনের আউটপুট আসতে পারে, কি আউটপুট আসবে। তারপর বাইনারি যোগ বিয়োগ জিজ্ঞেস করতে পারে। তো বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। এটা আসলে বৃহৎ আলোচনা। তো আমরা এটা পর্যায়ক্রমে আসলে আলোচনা করি, এবং এটা আমরা প্রত্যেকটা টপিকের ভাইবা রিলেটেড যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো সাজায় দেই। যেমন আমি ইলেকট্রনিক্স করাবো, আমি ইলেকট্রনিক্সের আপনার থিওরি ম্যাথ তো আমি করাবো, চিত্র কোনগুলো লাগবে, থিওরি কি কি লাগবে, এবং কি ভাইবাতে কি কি ধরনের প্রশ্ন হতে পারে, এই বিষয়গুলো আমি ধারণা দেবো। প্রত্যেকটা ভাইই দেবে। আপনি যখন এই কম্বাইন সবগুলোকে নিয়ে এক জায়গায় করে যখন আপনি রিভিশন দিবেন, তখন দেখবেন আপনার ভাইবার জন্য ডিপার্টমেন্ট রিলেটেড প্রিপারেশন হয়ে গেছে। তো আমি মনে হয় যে এইটুকুতেই আজকে রাখা দরকার। আমি যদি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে যাই ভাইবা নিয়ে, এখন আপনারা সবে মাত্র এন্ট্রি হচ্ছেন, ভর্তি হচ্ছেন, প্রথম দিনই ভাইবা নিয়ে ধারণা দিতে গেলে আসলে বিষয়টা কেমন হয়ে গেল না? আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে বিষয়টা নিয়ে আলোচনা করি, কি বলেন? ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, এইটা বিষয় হচ্ছে যে হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, কার ক্লাস? আচ্ছা, কার ক্লাস করছেন? আমার ক্লাস? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আমাদের এখানে যারা চাকরি প্রিপারেশন যারা অনলাইনে নেয়, তাদের মেজরিটি পার্সেন্ট, বা আপনার বলি আমরা যদি বলি 95% স্টুডেন্ট
তারা হচ্ছে জব করে, কোনো না কোনো জব করে, বিধায় তারা অনলাইন প্রিপারেশন নেয়, তাই না? আপনি যদি জব না করতেন তাহলে আপনি তো বাসায় বসে থেকে বা গাজীপুর এসে প্রিপারেশন নিতে পারতেন। আপনি যেহেতু জব করেন সেই জন্য অনলাইনে করা, এটা আমরা বুঝি। তো অনলাইনে যারা চাকরির প্রিপারেশন নেন আমরা তার ধরে নেই এর বেশিরভাগ সংখ্যক স্টুডেন্ট চাকরি করে, কোনো না কোথাও চাকরি করে। আচ্ছা আচ্ছা, যে গল্প করতেছেন একটু মাইকটা মিউট করে রাখতে হবে ভাই। আপনি তো আপনার গল্প তো পারিবারিক গল্প তো আমি শুনতেছি, আপনার পারিবারিক গল্প আমি শুনবো, এটা আপনি চান? বা যারা ক্লাসে আছে সবাই শুনতেছে, লাইভে যাচ্ছে না হয়তো, কিন্তু বাকি তো সবাই শুনতেছে, এটা একটু মাইকটা মিউট করেন, হ্যাঁ এটা একটু দেখেন, খেয়াল রাখেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে জবের পাশাপাশি তারা প্রিপারেশন নেবে এইটুকু আমরা জানি, এবং এই জেনে শুনেই আমরা সেই বিষয়গুলোতেই ফোকাস করি যেগুলো তারা অল্প সময়ের মধ্যে কভার করতে পারে, এবং তারা যেটুকু সময় দেয়। একজন গাজীপুরে যে ছেলেটা বসে থাকে এ যদি চায় এ 8 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারে প্রত্যেকদিন, কিন্তু যে ছেলেটা জব করে সে সারাদিন অফিস করে এসে কোম্পানিতে কষ্টের চাকরি করে এসে সে 8 ঘন্টা পড়তে পারবে না, এটা পসিবল না। সে 4 ঘন্টা 5 ঘন্টা পড়তে পারবে না, এটা পসিবল না। আমরা এই বিষয়গুলো বিবেচনায় রাখি। কিন্তু আপনারা যারা অনলাইন থেকে প্রিপারেশন নেন, আপনাদের ফার্স্টে যেটা করা দরকার সেটা হচ্ছে আমরা কি করব, কোন জিনিসগুলো আমরা করব। প্রথমে হচ্ছে আমরা নোট করে সময় নষ্ট করব না। আপনারা যারা যেটা করবেন, অনেকেই নোট করবেন, আপনি সময়ই পাবেন দিনে 3 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা করে আপনি নোট করতে সময় দিবেন না, দরকার নাই, কোনো দরকার নাই। আমাদের শীট আমরাই আপনাকে নোট সাজায় দেব যে এই টপিকের, আমরা একটা টপিকের আমি যখন ডায়েট করাবো, ডায়েট করানো শেষ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন ডায়েটের কোন টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এই শীটগুলো আমরা যে শীটগুলো দিব এগুলোতে এগুলো মার্কিং করে দেওয়া আছে যে এইগুলো ইম্পর্টেন্ট। এই শীটটাই তো আপনার টেবিলে থাকবে, এবং ইম্পর্টেন্ট অঙ্ক ওগুলো তো আপনি আরেকটা খাতায় উঠাতেন, দরকার নাই। এবার ওই শীটেই আপনার মার্ক করা আছে যে এইগুলো ইম্পর্টেন্ট। তার মানে আপনি কোনো পরীক্ষা আসলে এই অঙ্কগুলো করবেন। আমি যখন রেকটিফায়ার করাবো সেম কেস, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা শেষ করাবো, সব করায় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে দিব, এবং যে অঙ্কগুলোতে আপনার ঝামেলা হবে সেগুলো আমরা মার্ক করে দিয়া। তো আপনি বুঝতে পারলেন যে এই অঙ্কগুলোতে আমার ঝামেলা হবে, এই অঙ্কগুলো আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তো আপনার আলাদা নোট করার দরকার নাই। আর আপনি হচ্ছে সবসময়ের জন্য চেষ্টা করবেন, যারা এই যেটা বললেন, যে ভাইটা প্রশ্ন করলেন, আমি আপনার নাম জানি না, তো আপনি যদি পর্যাপ্ত সময় পান তাইলে আপনি এই পর্যাপ্ত সময় বারবার রিভিশনে দেন, সময় নষ্ট করিয়েন না। আর আপনি যদি পর্যাপ্ত সময় না পান, যেটুকু সময় পাবেন ওইটুকু সময়ে ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট জিনিসগুলো করেন। যেমন আমি এখানে বিশাল একটা সিলেবাস লিখলাম না, 10টা লিখছি না, 10টা টপিক লিখছি না, দেখছেন কি উঠেছেন কি? কিছু জিনিস আমি বলছি এগুলো লাগে না, এগুলো থেকে আপনি 100টা চাকরির পরীক্ষা দিলে একটা পরীক্ষাতেও আসবে না। আপনি 100টা চাকরির পরীক্ষা দিবেন, দেখবেন একটা পরীক্ষাতেও এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসেনি 100টার মধ্যে। তো এইরকম একটা টপিককে আপনি বাইরে থেকে জব প্রিপারেশন নিচ্ছেন, আপনার হাতে সময় নাই, আপনি পরিশ্রম করতেছেন, আপনার পক্ষে কি এই টপিকগুলো করা এফিশিয়েন্ট মনে করেন আপনি? বলেন তো। যেখানে আপনি 100টা চাকরির পরীক্ষা দিলে যেখানে আপনার একটাও প্রশ্ন আসবে না, ওই টপিকটা আপনার নিয়ে বসে থাকার সময় নাই, ওইটাকে আপনি প্রথমেই বাদ দিয়ে দেন, আপনার দরকার নেই। আপনি যেটা করেন যেগুলো 5 স্টার দিলাম, 4 স্টার দিলাম, 3 স্টার দিলাম, 2 স্টার দিলাম, এই জিনিসগুলো আপনি করেন। প্রত্যেকটা টপিকের আপনি এইভাবে সাজান, এইভাবে যদি সাজান, প্রত্যেকটা টপিকের কিছু গুরুত্বহীন টপিক আছে। গুরুত্বহীন বলতে আমি এটা বোঝাচ্ছি না যেটা আপনার পার্সোনাল লাইফে গুরুত্বহীন না, এটা হচ্ছে আপনার চাকরির প্রিপারেশনের জন্য, বুয়েট প্যাটার্নের জন্য গুরুত্বহীন। ওই জিনিসগুলো আপনি বাদ দেন, প্রথমেই বাদ দেন। আগে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন হয়, ধরেন আপনি 10টা পরীক্ষা দিলেন, 10টা পরীক্ষা দিলে 8টা প্রশ্ন যে টপিক থেকে থাকবে। যেমন এইরকম একটা টপিকের নাম আমি যদি বলি যে আপনার হচ্ছে ট্রান্সফরমার, আপনি যদি 10টা পরীক্ষা দেন, এই 8টা পরীক্ষাতে ট্রান্সফরমার থেকে প্রশ্ন পাবেন। তার মানে ট্রান্সফরমারটা গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ না? তাই কিনা বলেন? তার মানে আপনি যেটা করবেন, ট্রান্সফরমারটা একদম গোষ্ঠী না, লাইভ হচ্ছে, ট্রান্সফরমারটা আপনি একদম সেইভাবে শেষ করবেন, ঠিক আছে? এমন ভাবে করবেন যে ওখান থেকে যে প্রশ্ন আসুক না কেন আপনি যেন পারেন। আমি আরেকটা কথা বলি, এটা অবশ্য আমাদের মানে যে এসএ মেশিন পড়াবেন সেই ভাই বলবেন, আপনার হচ্ছে খুব কম সংখ্যক চাকরির পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে, কিন্তু সেই সংখ্যাটা খুব কম অল্টারনেটর থেকে। তো আপনি অল্টারনেটরটা প্রথম অবস্থায় আপাতত বাদ রাখেন, আপনি এখন এই জিনিসগুলো রিভিশন দেন, ইন্ডাকশন মোটর রিভিশন দেন, আপনি এইটা রিভিশন দেন, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট রিভিশন দেন, এই জিনিসগুলো করেন। অল্টারনেটরটা আপনি দেখেন 10টা পরীক্ষা দিলে আপনি হয়তো 2টা বা 3টা পরীক্ষায় অল্টারনেটর থেকে প্রশ্ন পাইতে পারেন। তো তার মানে এটা লেস ইম্পর্টেন্ট। করতে হবে, যারা অফলাইনে করে তাদের জন্য করতে হবে, আপনার সুযোগ হইলে আপনি করবেনই। যখন আপনি বলছেন আপনার হাতে সময় কম, এই অবস্থা থেকে আপনি কি করবেন? আপনার জন্য বলতেছি জাস্ট, এটা সবার জন্য না। আমরা এগুলো সবই করাবো, আমরা প্রত্যেকটা টপিক করাবো, যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো করাবো, কিন্তু আপনার কোনটা দরকার, আপনি কোনটা করবেন, এই সিদ্ধান্ত আপনার নিতে হবে, এবং সেটা আমাদের সাথে পরামর্শ করে ক্রমেই নিতে পারবেন। কারণ আপনি বাইরে থাকেন, আপনি চাইলেই 12 ঘন্টা সময় দিতে পারবেন না। এই জায়গা থেকে বললাম। আশা করি আপনার অ্যান্সার পাইছেন।
ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার আগামীকালের ক্লাসটা নন ডিপার্টমেন্টের উপরে আছে, ম্যাথ ক্লাস নিব। আমি ম্যাথ ক্লাসে এই বিষয়টা নন ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে দিব। এখনই কয় মিনিট রাখা যাবে? টাইম পার হয়ে গেছে? আহা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের নির্ধারিত টাইম শেষ। আমি আসলে পড়ানোর ইচ্ছা ছিল আজকে, যে আমি ডায়েটটা অন্তত শুরু করতাম, কিন্তু আপনাদের প্রশ্ন এবং আপনাদের জানতে চাওয়া, প্রশ্ন করাটা এটা খুবই ভালো দিক, এবং আপনারা অনেক কিছু জানতে চাইছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা জানানোর চেষ্টা করছি। তো এরপরে আসলে পড়ানোর মতো সময় হইল না, আরেকজন টিচার এসে দাঁড়ায় আছেন এবং আমাদের টাইমটাও খুব লিমিটেড। তো সেহেতু আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমাদের সম্ভবত আগামী ডিপার্টমেন্ট ক্লাসটাই হবে রুটিন ক্লাস, না? আগামী ডিপার্টমেন্ট ক্লাসটাই রুটিন ক্লাস হবে, এবং রুটিন ক্লাসের প্রথমে আমরা তো এই আলোচনাগুলো তো একবার করাই লাগতো, সেটা যেহেতু হয়েই গেল ফার্স্ট ক্লাসের মধ্যে, আমরা আগায় গেলাম। আমরা সেকেন্ড ক্লাস থেকে পড়াশোনা শুরু করব। আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন। আপনারা আরও 2টা ক্লাস মেবি আছে, না? আর একটা আগামীকালের ক্লাসটাই লাস্ট ক্লাস। কালকে আমি ম্যাথ ক্লাস নিব এবং কালকেই আপনাদের ফ্রি লাস্ট ক্লাস। এর মধ্যে যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে যান। আর যারা মনে করেন যে না আগামীকালের ক্লাসটাও দেখবেন, আপনি দেখতে পারেন। আগামীকালের ক্লাসে আমরা নন ডিপার্টমেন্ট সম্পর্কে একটা আলোচনা করে তারপর আমরা পড়াশোনায় ঢুকে যাব। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, যে যেখান থেকে জব প্রিপারেশন নিচ্ছেন আপনার সাফল্য কামনা করি। যার সাথে জব প্রিপারেশন নিচ্ছেন আপনার সাফল্য কামনা করি, আপনি সফল হন। এবং আপনার এই সফলতার পেছনে যদি আমরাও চাই অংশীদার হতে, এবং সেই জন্যই আমাদের অনলাইন ব্যাচ দেয়া। আপনারা আমাদের হাত ধরে সফল হন, আমরা এটা চাই। এবং আপনি ইচ্ছা আপনি আমাদের সাথেও যাইতেও পারেন, নাও যাইতে পারেন। এটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আপনার। এখানে আমাদের কোনো জোর নেই বা কোনো সে নেই, আমাদের এই বিষয়ে কোনো কমেন্টস নেই। তবে আমরা যেটা বলি যে আপনি যেখানেই ভর্তি হন না কেন, আপনি 2টা জিনিস দেখবেন। টিচার প্যানেল দেখবেন, এবং সেই টিচার প্যানেলে চাকরিজীবী কয়জন আছেন, ভাইবা দেয়া কয়জন আছেন, বা এই জিনিসগুলো দেখবেন কারা। এবং আপনি যার সাথে জব প্রিপারেশন নিতে চান তার হাত ধরে এর আগে কয়জন সফল হয়েছে অনলাইনে জব প্রিপারেশন নিয়ে। অনলাইন অফলাইনেও ইনশাল্লাহ আমাদের ওপরে যাওয়ার সংখ্যা খুব কম আছে। আমাদের এখানে কেউ নাই, আমরা যতদিন থেকে ক্লাস নিচ্ছি বা পড়াচ্ছি, আমাদের কোচিং যখন থেকে প্রতিষ্ঠিত। তারপর হচ্ছে যে আপনি আরেকটা জিনিস দেখবেন যে এই অনলাইন ব্যাচগুলা থেকে এদের কোর্স শেষ করা হয়েছে কিনা, আপনার কোর্স শেষ হয় কিনা, এই বিষয়গুলো দেখে তাদের ক্লাস দিনে কয়টা ক্লাস, এবং তাদের নিজস্ব কোনো শীট আছে কিনা, বা এই জিনিসগুলো দেখে আপনি সিদ্ধান্ত নেন আপনার জন্য যেটা ভালো হবে। আমরাও সেটাতেই খুশি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমরা আগামীকাল আবার নন ডিপার্টমেন্ট নিয়ে কথা হবে এবং নন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করব। আপনাদের সবাইকে আগামীকাল ক্লাসে অংশগ্রহণ করার জন্য দাওয়াত রইল, ইনভাইটেশন রইল। দাওয়াত মানে তো আসলে খাওয়াতে পারবো না, ইনভাইটেশন রইল। এবার আপনি ভর্তি হন বা না হন, আপনি আমাদের সাথে থাকেন বা না থাকেন, আগামীকালের ক্লাসে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।